আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897। এটা কোনো ডিটেলস আলোচনা হবে না, এটা শুধুমাত্র আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকে আমরা জেনারেল ক্লজেস অ্যাক্টের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং জেনারেল ক্লজেস অ্যাক্ট যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা আপনারা যারা লয়ের স্টুডেন্ট, যারা ল সম্পর্কে জানেন, যারা ল নিয়ে পড়াশোনা করছেন তারা সবাই জানেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমরা কিছু শব্দ দেখতে পাবো। প্রথমত ইনক্লোজ মিনস হচ্ছে আপনি যে প্রভিশন, যে অ্যাক্ট, যে সেকশনে এই যে ইনক্লোজ কথাটা বলা হবে, ইনক্লোজ বলতে ওই সেকশনে যেটা বোঝানো হচ্ছে সেটার পাশাপাশি আদার্স কোনো লতে যদি কোনো প্রভিশনে যদি ওই মিনিংটা দিয়ে, ওই ওয়ার্ডটা দিয়ে অন্য কিছুও বোঝাই থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও ইনক্লুডস হবে। আর মিন্স যদি হয়ে থাকে, যদি মিন্স দিস ওয়ার্ডস মিন্স এরকম যদি কোনো ক্লজ, প্রভিশন বা ল যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ওই ক্লজে, ওই অ্যাক্টে, ওই লয়ে, ওই ক্লজে যে মিনিংটা বোঝানো হচ্ছে শুধু সেই মিনিংটাকে বোঝাবে। আর শ্যাল মিন্স আমরা জানি যে ম্যান্ডেটরি, আর মে হচ্ছে নট ম্যান্ডেটরি বাট ডিরেক্টরি। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ওয়ার্ডগুলো প্রাথমিকভাবে আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখব সেকশন 1 শর্ট টাইটেল। এই আইনটিকে ডাকা হবে কি? দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897। তারপর আমরা সরাসরি সেকশন 3তে চলে যাব, ডেফিনেশন। ঠিক আছে, এই আইনের পরিপন্থী যদি অন্য কোনো আইনে যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই আইনের ডেফিনেশনগুলো প্রাধান্য পাবে। ঠিক আছে, এই 3 প্রথম প্যারাতে এই কথাটা বলা আছে। তারপর হচ্ছে অ্যাবেট হচ্ছে কি? দুষ্কর্ম সহায়তা। তাহলে দুষ্কর্ম সহায়তা প্যানেল কোডে যেরকম আছে সেটাই বোঝানো হবে। অ্যাক্ট অফ পার্লামেন্ট জিনিসটা কি? অ্যাক্ট অফ পার্লামেন্ট শ্যাল মিনস কি বোঝাবে? বাই পার্লামেন্ট, বাই এনি লেজিসলেচার, এনি পার্সন, ঠিক আছে, অথরাইজ বাই ল, অথবা হ্যাভিং অথরিটি, যার অথরিটি থাকবে তারাই কি করবে? অ্যাক্ট অফ পার্লামেন্টটা পাস করবে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাক্ট। আমরা জানি দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897। অ্যাক্ট মানেই মনে করে আমরা আইন, কিন্তু এখানে অ্যাক্ট মানে আইন নয়, এখানে অ্যাক্ট মানে নট ল, কাজ বা কার্য। এখন কোন কাজ বা কার্য? যেগুলো হচ্ছে কি ইলিগাল ওমিশনস, ঠিক আছে, অবৈধ কোনো কাজ, ঠিক আছে, অফেন্স অপরাধ, সিভিল রং, ঠিক আছে, এগুলো কি অ্যাক্ট। তারপর হচ্ছে অ্যাডভোকেট মিনস কি? অ্যাডভোকেট মিনস এ পারসন এনরোল অ্যাজ সাচ আন্ডার দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1970 প্রেসিডেন্ট অর্ডার নম্বর কত? 46-এর আন্ডারে যে ব্যক্তি এনরোল হয়েছে, ঠিক আছে, তাকে কি বার কাউন্সিল বা অ্যাডভোকেট, বার কাউন্সিলের আন্ডারে যে অ্যাডভোকেট হবে সেটাই কি? তাকে অ্যাডভোকেট বলা হবে। অ্যাফিডেভিটটা কি? শপথের পরিবর্তে, ঠিক আছে, শপথের পরিবর্তে দৃঢ় সহকারে কী করে তাকে যদি ঘোষণা করে থাকে যে অ্যাফার্মেশন এবং ডিক্লারেশন যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাই কি? অ্যাফিডেভিট। অ্যাপেলেট ডিভিশন, তাহলে অ্যাপিলেট ডিভিশন হচ্ছে 16তম ডিসেম্বর, ঠিক আছে, 16 ডে অফ ডিসেম্বর 1972 এর পূর্বে, ঠিক আছে, যদি গঠিত হয়ে থাকে সেক্ষেত্রে কি? অ্যাপেলেট ডিভিশন অফ দ্য হাইকোর্ট ডিভিশনের অ্যাপিলেট ডিভিশনটাই অ্যাপিলেট ডিভিশন। ঠিক আছে, অ্যাপিলেট ডিভিশন কী সেটা আমরা দেখলাম। তারপর হচ্ছে বাংলাদেশ ল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন। হোয়াট ইজ ল? যদি কেউ আপনাকে বলে থাকে হোয়াট ইজ ল, এই লটা যদি বলে আপনি বিভিন্ন উক্তি দেওয়ার পর, বিভিন্ন মনীষীর সংজ্ঞা দেওয়ার পর আপনাকে এটা মাস দিতে হবে। শ্যাল মিন কি মিন করবে? এনি অ্যাক্ট, অর্ডিন্যান্স অ্যান্ড রেগুলেশন, রুল, অর্ডার অর বাই ল ইনফোর্স ইন বাংলাদেশ। ঠিক আছে, এইটাই হচ্ছে কি ল এর ডেফিনেশন। এরপর আমরা চলে যাব কালেক্টরে। তাহলে কালেক্টর কি? কালেক্টর হচ্ছে কি? এক্সিকিউটিভ চিফ অফিসার, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট ডেপুটি কমিশনার অফ সাচ ডিস্ট্রিক্ট। ওই ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার হচ্ছে কি? কালেক্টর। কমেন্সমেন্ট হচ্ছে কি?
কার্য হইবার দিবস, কোনটি কার্য করার দিবস, মানে যে দিন থেকে কার্যকর হবে সেটাই কমেন্সমেন্ট। তার মানে হচ্ছে এই আইনটা কখন থেকে কমেন্সমেন্ট হয়েছে এইরকম যেটা বোঝায় সেটা হচ্ছে এইটা কমেন্সমেন্ট। রেফারেন্স অ্যাক্ট অর রেগুলেশন কাম ইন টু ফোর্স, যখন থেকে অ্যাক্ট এবং রেগুলেশন কী আসবে, কার্যকর হবে সেটাই। তারপর হচ্ছে সেকশন 3 এর 13-এ কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন আমরা যে বলি বাংলাদেশ কনস্টিটিউশন, তাহলে এটা কিন্তু ওয়ে না বলার, আমাদেরকে বলতে হবে কি দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশ কনস্টিটিউশনের সম্পূর্ণ নাম, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে, তারপর আমরা চলে যাব ডিস্ট্রিক্ট জাজে। 15 ডিস্ট্রিক্ট জাজ শ্যাল মিনস দ্য জাজ অফ এ প্রিন্সিপাল সিভিল কোর্ট, সিভিল কোর্টের জাজ অফ অরিজিনাল জুরিডিকশন, যার কি আছে অরিজিনাল জুরিডিকশন আছে, বাট শ্যাল নট, কিন্তু নয়, ইনক্লুড করবে না, কাকে ইনক্লুড করবে না, দ্য হাইকোর্ট ডিভিশন ইন দ্য এক্সারসাইজ অফ ইটস অরিজিনাল ইটস অর্ডিনারি অর এক্সট্রাঅর্ডিনারি অরিজিনাল সিভিল জুরিডিকশন। ঠিক আছে, হাইকোর্ট বিভাগের যে পাওয়ার এক্সট্রাঅর্ডিনারি এবং অর্ডিনারি যে পাওয়ারগুলো আছে সেগুলোকে ইনক্লুড করবে না। আপনাকে সিভিল জাজ, ডিস্ট্রিক্ট জাজ বলতে শুধুমাত্র কি যে সিভিল কোডের যে অরিজিনাল জুরিডিকশনওয়ালা কি আছে, জাজ আছে, তাদেরকে বোঝানো হবে। ঠিক আছে, তারপর আমরা চলে যাব ডকুমেন্ট। তাহলে ডকুমেন্ট যিনি কোনগুলো, ডকুমেন্ট হচ্ছে এনি রিটেন, ঠিক আছে, এনি রিটেন ম্যাটার রিটেন এক্সপ্রেসড অর ডিসক্রাইব, লেটার ফিগার্স মার্ক যেগুলো রেকর্ডিং করা হবে সেগুলোই কি ডকুমেন্ট। এগুলো আপনারা যখন সম্পূর্ণ সেকশনটা পড়বেন, আমার এই মূল থিমটা যদি এটার সাথে মিলাই পড়েন তাহলে ইনশাল্লাহ এটা আপনার অস্পষ্ট থাকবে না। তারপর সেকশন 3 এর 17-এ বলা হচ্ছে কি অ্যানেক্টমেন্ট। আইন কি? আইন হচ্ছে কি রেগুলেশনস, এনি প্রভিশন কন্টেইন ইন এনি অ্যাক্ট, ঠিক আছে, অর রেগুলেশন অ্যাজ আ ফর সেইড, যেটা বিধিতে কী আছে বর্ণিত আছে সেগুলাই কি অ্যানেক্টমেন্ট। ফাইন্যান্সিয়াল ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে আমরা এমনি জেনারেলি যে ইয়ারটা জানি 1 জানুয়ারি ডিসেম্বর, 30 ডিসেম্বর, তাহলে এটা কিন্তু আমাদের ইংলিশ ক্যালেন্ডার, ঠিক আছে, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে কি 1 জানুয়ারি, ঠিক আছে, 1 জুলাই আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে এবং 30 জুন আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হবে। গুড ফেইথ, অনেস্টলি যে কাজটা করবে সেটাই হচ্ছে গুড ফেইথ, কিন্তু ওখানে দুটি জিনিস থাকতে পারবে না, সেটা হচ্ছে একটা হচ্ছে নেগলিজেন্টলি করতে পারবে না, আর একটা হচ্ছে অর নট। এই দুটো জিনিস না করে যদি অনেস্টলি করে তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি গুড ফেইথ, ঠিক আছে। তারপর আমরা সরাসরি চলে যাব গভর্নমেন্ট কন্ট্রাক্টস। গভর্নমেন্ট কন্ট্রাক্টস কোনগুলো? এক্সিকিউটিভ অথরিটি নির্বাহী কর্তৃক সম্পাদিত যে কোনো চুক্তি কি গভর্নমেন্ট। তারপর হচ্ছে গভর্নমেন্ট লাইবিলিটি। তাহলে গভর্নমেন্ট লাইবিলিটি হচ্ছে সরকারের ক্রিয়াশীল যে কাজগুলো থাকবে সেগুলোকেই গভর্নমেন্টের লাইবিলিটি, সরকারের দায় বা অভিব্যক্তি, ঠিক আছে। তারপর হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি। তাহলে গভর্নমেন্ট প্রপার্টি কি? সরকারের বরাবর অর্পিত কোনো সম্পত্তি, অর্জিত কোনো সম্পত্তি 1971 সালে মার্চ মাসের 26 তারিখের পূর্বে থেকে বর্তমান বাংলাদেশ গঠনকারী ভূখণ্ডে ক্রিয়াশীল ছিল। তাহলে ওগুলোই কি? সবগুলো সরকারি সম্পত্তি। এখানে আছে ডেফিনেশনগুলো সম্পূর্ণ বলতে হচ্ছে, কারণ এখানে ডেফিনেশনগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ, এগুলো শর্টকাট বলার কোনো ওয়ে নেই। তারপর হচ্ছে হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন কি? শ্যাল মিনস দ্য হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, কনস্টিটিউট আন্ডার দ্য কনস্টিটিউশনের আন্ডারে যে হাইকোর্ট ডিভিশনটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে কি হাইকোর্ট ডিভিশন। ইমুয়াল প্রপার্টি জিনিসটা কি? ইমুয়াল প্রপার্টি শ্যাল ইনক্লুডস ল্যান্ড, মাটি, ঠিক আছে, ভূমি, বেনিফিটস অ্যারাইজ আউট অফ ল্যান্ড, ভূমি থেকে যেটা সৃষ্টি হবে সেটাই, এবং থিংস অ্যাটাচ টু দ্য আর্থ, যেটা পৃথিবীর সাথে টাচ লাগানো, এবং ও পারমানেন্টলি ফ্যাসেন্ট টু এনিথিং অ্যাটাচ টু দ্য আর্থ, যেটা পারমানেন্টলি কি ভূমির সাথে লাগানো, সেটাই কি ইমুভেবল প্রপার্টি, যেটা নড়ানো যাবে না। তারপর হচ্ছে ইমপ্রিজনমেন্ট। ইমপ্রিজনমেন্ট হচ্ছে আপনার পেনাকোডের মধ্যে যে ইমপ্রিজনমেন্টের কথা বলা আছে সেটা, পেনাকোডে কয় প্রকার ইমপ্রিজনমেন্টের কথা বলা আছে? 5 প্রকার। সেটা কোথায়? সেকশন 53-তে। সেকশন 53-তে 5 প্রকার ইমপ্রিজনমেন্টের কথা বলা আছে। তারপর হচ্ছে পানিশমেন্টের কথা বলা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেকশন 3A28 লোকাল অথরিটি। তাহলে লোকাল অথরিটি কোনগুলো? লোকাল অথরিটি হচ্ছে কি পৌরসভা, জেলা বোর্ড, ইউনিয়ন পরিষদ, বোর্ড অফ ট্রাস্টিস অফ পোর্ট, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি লোকাল অথরিটি। লোকাল অথরিটির কথা কনস্টিটিউশনে কোথায় বলা আছে? আপনার আর্টিকেল 59 এবং 60-তে লোকাল অথরিটির কথা বলা আছে। তারপর আমরা চলে যাব ম্যাজিস্ট্রেটে। সেকশন 3 এর 31 ম্যাজিস্ট্রেট শ্যাল ইনক্লুড, ঠিক আছে,
এভরি পার্সন, শ্যাল ইনক্লুড মানে হচ্ছে এখানে যে ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে সেটাই ইনক্লুড করবে, পাশাপাশি অন্য আইনে যদি কোনো ম্যাজিস্ট্রেটের ডেফিনিশন দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও ইনক্লুড হবে। এভরি পার্সন এক্সারসাইজিং অল অর এনি অফ দ্য পাওয়ার্স অফ দ্য ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, আন্ডার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এখানে শুধুমাত্র ক্রিমিনাল প্রসিডিউরের আন্ডারে যেগুলো বলছে সেগুলো, ঠিক আছে। অন্য আইনে যদি বলে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও ইনক্লুড হবে। কেন? কারণ এখানে এই ডেফিনেশন মধ্যে শুধু ইনক্লুড বলছে, ঠিক আছে। যদি শুধু মিনস বলতো তাহলে শুধু এই আইনে যে ম্যাজিস্ট্রেটের ডেফিনেশনটা বুঝেছে শুধু সেটাই প্রযোজ্য হতো, যদি অন্য আইনে বলে দেওয়া না থাকে, ঠিক আছে। এখানে সবসময় এক্সেপশন একটা আপনাকে মাথায় রাখতে হবে, অন্য আইনে বলে দেওয়া না থাকে। এই কথাগুলো কিন্তু এরকম। তারপর আপনার সেকশন 334-এও কী বলা হচ্ছে, মুভেবল প্রপার্টি শ্যাল মিনস প্রপার্টি অফ এভরি ডিসক্রিপশন অ্যাকসেপ্ট ইমুভেবল প্রপার্টি ছাড়া যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি মুভেবল প্রপার্টি, সেগুলো নাড়ানো যাবে। তারপর হচ্ছে ওথ হচ্ছে কি শপথ, শ্যাল ইনক্লুড অ্যাফার্মেশন অ্যান্ড ডিক্লারেশন, ঠিক আছে। শপথ হচ্ছে কি অ্যাফার্মেশন এবং ডিক্লারেশন, ঠিক আছে। আপনারা এফিডেভিট জানেন, এফিডেভিটটা কি কোর্টের মধ্যে দরখাস্তের মাধ্যমে করতে হয়, ঠিক আছে। এইটা একটা ডকুমেন্ট, এফিডেভিটটা আপনারা হয়তো দেখছেন এফিডেভিট। তারপর হচ্ছে সেকশন 337 হচ্ছে অফেন্স কি, শ্যাল মিনস এনি অ্যাক্ট অর ওমিশন, যে কোনো অ্যাক্ট এবং ওমিশন মেড পানিশেবল বাই এনি ল, যে কোনো আইনের আন্ডারে যেটা কি পানিশেবল সেটাই হচ্ছে অফেন্স। তারপর হচ্ছে রেগুলেশন শ্যাল মিন রেগুলেশন মেড বাই এনি পার্সন, যে কোনো ব্যক্তির মাধ্যমে তৈরি, অথরিটি এম্পাওয়ার্ড অথবা এমন কোনো অথরিটি যেটাকে পাওয়ার দেওয়া হয়েছিল, আন্ডার এনি কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইনফোর্স ইন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে বোঝাবে, ঠিক আছে। সেটাই কি রেগুলেশন। রুল শ্যাল মিনস এ রুল মেড ইন এক্সারসাইজ অফ আ পাওয়ার কনফার্ড বাই এনি এনাক্টমেন্ট, যেটা কোনো একটা আইনের মাধ্যমে কী হয়েছে দেওয়া হয়েছে, আইনের আন্ডারে মেড করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে রুল। তাহলে এখানে আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি, সেটা হচ্ছে বার কাউন্সিল অর্ডিন্যান্স, এটাই হচ্ছে আপনার কি এনাক্টমেন্ট, ঠিক আছে। এইটার আন্ডারে আরও দুইটা রুলস আছে, যেটা বার কাউন্সিল ইথিক্স অ্যান্ড রুলস, এইরকম দুইটা আরও রুল আছে যেগুলো ওই অর্ডিন্যান্সের আন্ডারে কী হয়েছে তৈরি করা হয়েছে। তাহলে সোয়ার অ্যাফার্মিং অ্যান্ড ডিক্লারিং ইন কেস অফ পার্সন বাই ল এর মাধ্যমে যেটা কোনো পার্সন কী করে অ্যাফার্মিং এবং ডিক্লারেশন করে, সেটা হচ্ছে কি প্রতিজ্ঞা, ঠিক আছে। এখানে আর কোনো তেমন গুরুত্বপূর্ণ ডেফিনেশনে আমরা চলে যাব গুরুত্বপূর্ণ সেকশনগুলোতে। তাহলে আমরা জেনারেল রুল অফ কনস্ট্রাকশন এখানে চলে আসলাম। তাহলে জেনারেল রুল অফ কনস্ট্রাকশনে কী বলা আছে, সেকশন প্রথমে 5 কাম ইন টু অপারেশন অফ এনাক্টমেন্ট। তাহলে কখন থেকে একটা আইন কী আসবে, কার্যকর হবে, ঠিক আছে। যদি কি হয়ে থাকে, দিবস যদি উল্লেখ করা না থাকে, তাহলে সেক্ষেত্রে 1971 সনের মার্চ মাসের 26 তারিখের পূর্বে সংসদের যে কোনো আইনের যে ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য ছিল সে সকল ক্ষেত্রে আইনের সম্মতি পাবার তারিখ থেকে, তার মানে হচ্ছে অ্যাসেন্ট দেওয়ার তারিখ থেকে, মনে করেন 20 তারিখ থেকে কার্যকর হবে, ওটা বলে দেওয়া আছে, তাহলে 20 তারিখ থেকে কী হবে কার্যকর হবে এই ধরনের। তারপর হচ্ছে ফার্স্ট পাবলিশ ইন অফিসিয়াল গ্যাজেটে পাবলিশ হওয়ার পর থেকে, ঠিক আছে। তারপর আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে কি ভিন্নরূপ কোনো কিছু যদি বলে দেওয়া না থাকে, সংসদ কোনো আইন বা প্রবিধি প্রবর্তিত হবার পূর্ববর্তী দিবস অতিক্রান্ত হবার সঙ্গে সঙ্গে বলবৎ হয়েছে বলে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। পূর্ববর্তী দিন তার মানে হচ্ছে যে দিন ধার্য করা হবে সেই দিনের আগের দিনগুলো থেকে বাদ দিয়ে যেদিন থেকে ধার্য করা হবে সেই দিন থেকে ধরে নেওয়া হবে যে এই আইনটি কার্যকর ছিল। কামিং টু অপারেশন অফ এনাক্টমেন্টস। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ আরেকটি সেকশনে চলে আসলাম, সেটা হচ্ছে সেকশন 6 কি ইফেক্ট অফ রিপিল। তার মানে হচ্ছে কোনো একটা আইন বাতিল রিপিল যদি করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইফেক্টটা কী হবে, সে ফলাফলটা কী হবে। তাহলে ইফেক্ট হবে কি শ্যাল নট রিভাইভ এনিথিং, কোনো কিছু কি করা যাবে না, রিভাইভ করা যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাফেক্ট দ্য প্রিভিয়াস অপারেশন, প্রিভিয়াস কোনো অপারেশন ছিল, প্রিভিয়াস কোনো কাজ ছিল, প্রিভিয়াস কোনো প্রভিশনস ছিল, আপনার প্রচলন ছিল, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাফেক্ট করবে না কোন আইনে, নতুন আইনে। অ্যাফেক্ট এনি রাইট প্রিভিলেজ অব্লিগেশন লাইবিলিটি অ্যাকোয়ার, তার মানে হচ্ছে ওই আইনের আন্ডারে, কোন আইনের আন্ডারে যে আইনটা রিপিল হয়ে গেছে সেই আইনের আন্ডারে যদি কোনো অফেন্স করা ব্যক্তি যদি রাইট প্রিভিলেজ অব্লিগেশন লাইবিলিটি অ্যাকোয়ার করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কখনো কী করা যাবে না, অ্যাফেক্ট করবে না বা বাতিল হবে না। আফটার আপনারা এখান থেকে সবসময় শ্যাল নট এইটা ইউজ করে তারপর এখান থেকে একটা ক্লজ নেবেন, তাহলে সেটা তাহলে সেক্ষেত্রে আপনাদের আরও মনে থাকবে বেশি। তারপরে হচ্ছে শ্যাল নট আফটার এনি পেনাল্টি,
কোনো পেনাল্টি ফরফেইচার অর পানিশমেন্ট যদি ওই আইনের আন্ডারে যদি পেয়ে থাকে, কোন আইনের আন্ডারে, যেটা ওই রিপিল হয়ে গেছে ওই আইনের আন্ডারে যদি পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ওই পেনাল্টিটা কী করতে পারবেন না, বাদ দিতে পারবেন না। আপনাকে ওই আইনের আন্ডারে তাকে বিচার করতে হবে, নতুন আইনের আন্ডারে আপনি তাকে বিচার করতে পারবেন না। তারপর হচ্ছে এফেক্ট এনি ইনভেস্টিগেশন, লিগাল প্রসিডিংস অর রেমেডি। তার মানে হচ্ছে ওই আইনের আন্ডারে যদি কোনো একটা ওই মামলা যদি শুরু হয়ে থাকে, কোনো একটা প্রসিডিং যদি শুরু হয়ে থাকে, ইনভেস্টিগেশন, লিগাল প্রসিডিং, রেমেডি যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই আইনের ওই প্রসিডিংসটা, লিগাল প্রসিডিংসটা আপনি কোনোভাবেই কী করতে পারবেন না, স্টপ করতে পারবেন না। তাহলে আপনাকে ওটা মাস্ট বি ফলো করতে হবে। তারপর আমরা চলে যাব সেকশন 6A তে, রিপিল অফ অ্যাক্ট মেকিং টেক্সচুয়াল অ্যামেন্ডমেন্ট ইন অ্যাক্ট অর রেগুলেশন। তার মানে হচ্ছে আনলেস যদি বলে দেওয়া না থাকে, নতুন লতে যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে, তাহলে আগের যে প্রভিশনটা ছিল ওই আইনের আন্ডারে, ওই অফেন্সের আন্ডারে আগের যে আইনটা ছিল ওই আইনের প্রভিশনটা কী থাকবে, শ্যাল নট এফেক্ট, সেটা কি হবে না, কোনোভাবে প্রভাবিত হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না, কন্টিনিউ ওটা কী করবে, চলবে, নতুন আইনে যদি টেক্সচুয়ালি কোনো অ্যামেন্ডমেন্ট যদি করে না দেওয়া থাকে। ঠিক আছে, তারপর আমরা চলে যাবো সেকশন 7-এ, রিভাইভ অফ রিপিলড অ্যানেক্টমেন্ট। তার মানে রিভাইভ, আপনি যদি পুনরুজ্জীবিত করেন, তার মানে হচ্ছে নতুন করে পুনরুজ্জীবিত করেন আপনি, সেক্ষেত্রে এক্সপ্রেসলি টু স্টেট দ্য পারপাস, আপনাকে রাষ্ট্রকে কী করতে হবে, এক্সপ্রেস করতে হবে, বলতে হবে আপনি কেন, কোন উদ্দেশ্যে এই আইনটা আবার কি রিভাইভ করতে চাচ্ছেন। তারপর আমরা সেকশন 8-এ চলে আসলাম, কনস্ট্রাকশন অফ রেফারেন্স টু রিপিল অ্যানেক্টমেন্ট। ঠিক আছে, রহিত আইনের ক্ষেত্রে বরাতের ব্যাখ্যা। তার মানে হচ্ছে আনলেস এ ডিফারেন্ট ইন্টেনশন অ্যাপিয়ার, যদি কোনো ভিন্ন কোনো মত যদি বলে দেওয়া না থাকে, প্রোভাইজো সো রি-অ্যানেক্টেড। তার মানে আপনাকে কোনো একটা অ্যানেক্টমেন্ট করার ক্ষেত্রে রেফারেন্স কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, যদি ভিন্ন কোনো কিছু কী দেওয়া না থাকে, বলে দেওয়া না থাকে। তারপর হচ্ছে সেকশন 9, কমেন্সমেন্ট অ্যান্ড টার্মিনেশন। তার মানে হচ্ছে কোনো একটা আইন কখন থেকে কমেন্সমেন্ট হবে এবং কখন থেকে টার্মিনেট হবে, এইটা একেবারে ভেরি সিম্পল, সেটা হচ্ছে ফ্রম। তার মানে হচ্ছে ফ্রম 1 জুলাই টু 13 তার মানে হচ্ছে টু যে দিনটা বলতেছে 13 দিনটা ইনক্লুড হবে, ফ্রম 1 বলছে তো 1টা এক্সক্লুড হবে, ফ্রমের দিনটা আপনি কাউন্ট করবেন না। ফ্রম 1, সাপোজ মনে করুন কোনো টাইম ফ্রম 1 জুলাই টু 2 দিনটা ইনক্লুড হবে, আর ফ্রমের দিনটা এক্সক্লুড হবে। আমি এখানে নোট করে রাখছি, ফ্রম দিন বাদ যাবে, 2 দিন গুনতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সেকশন 10-এ বলা হচ্ছে কি, কম্পিউটেশন অফ টাইম, সময় গণনা। তাহলে সময় গণনা বলতে এই সেকশনটা আপনার এসআর একটা সেকশন 4-এর সাথে মোটামুটি কিছুটা আপনি কালেক্ট করতে পারেন। তাহলে এই সেকশন 10-এর মূল কথাটা হলো, যদি কোনো দিন আপনার পিরিয়ড শেষ হয়ে যায়, ঠিক আছে, ওই পিরিয়ডে যদি ওই ডেতে যদি কোর্ট অফ থাকে, ঠিক আছে, কোনো ছুটি দিন থাকে অথবা কন্টিনিউয়াসলি কোনো লম্বা কোনো গভর্নমেন্টালের ছুটি থাকে, তাহলে লম্বা কোনো দিন যদি ওই কোর্টটা বন্ধ থাকে, এনি হাউ যে কোনো কারণে, যে কোনো গভর্নমেন্টালের রিজনের কারণে কোর্ট যদি অফ থাকে, তাহলে সেক্ষেত্রে যে দিন কোর্ট খুলবে, আপনার টাইমটা এক্সপায়ার হওয়ার পরেও যে দিন কোর্ট খুলবে, সেদিন থেকে আপনার ওই টাইমটা আবার কাউন্ট করা শুরু হবে। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি সেকশন 11-এ। 11 হচ্ছে মেজারমেন্ট অফ ডিস্টেন্স। মেজারমেন্ট জিনিসটা কি, কেন লাগতেছে, সেটা হচ্ছে কি, আমরা দেখেছি যে টেরিটরি ভাগ করে দেওয়া হয়, এখতিয়ার ভাগ করে দেওয়া হয়, কোন আইনে কোন কোর্টে কোথায় মামলা করবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি মেজারমেন্টের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার টেরিটরির এখতিয়ারটা কোথায়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মেজারমেন্টটা কীভাবে করবে, মেজারমেন্টটা কি রুট বাই রুট যাবে, তাহলে সাপোজ মনে করেন আপনি এখান থেকে এই যে উপরের এখান থেকে এখানে আসবেন, ঠিক আছে, আপনি এখানে মাঝখানে আপনার রোড আছে এরকম বাঁকা বাঁকা, তাহলে কোর্ট যদি টেরিটোরিয়াল যদি হিসাব করে, তাহলে আপনার কখনো এরকম বাঁকা বাঁকা করে আসলে আপনার লাগবে 5 কিলোমিটার, কিন্তু এরকম সোজা আসলে আপনার 3 কিলোমিটার। তাহলে সেক্ষেত্রে কোর্ট বলতেছে কি, প্রত্যেকবারই যেরকম হবো হোক বাঁকা, যেরকম হবো হোক বাঁকা হোক, যে হোক সেরকম হবো, ওটা কোনো ব্যবসা নয়, কিন্তু কোর্ট হরিজেন্টাল প্লেনে কী করবে, মাপবে। তার মানে হচ্ছে সোজাসুজি মাপবে, সেটা হচ্ছে কি 3 কিলোমিটার, ওটা নিবে। 5 কিলোমিটার যে আপনি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসছেন, ওটাও কোর্ট দেখবে না, কারণ কোর্ট মেজারমেন্ট করবে সবসময় হরিজেন্টাল লাইন অনুযায়ী, তার মানে হচ্ছে লম্বি সরল রেখায়। ঠিক আছে, আমি এখানে পয়েন্ট করেছি সরল রেখায় মাপবে। তারপর হচ্ছে ডিউ টু টেকেন প্রো রাথা ইন অ্যানেকমেন্ট, তার মানে হচ্ছে শুল্ক
অনুপাতিক হারে আদায়যোগ্য। তার মানে হচ্ছে 10 টাকায় যদি 100 টাকা যদি 10 টাকা যদি শুল্ক হয়, 1000 টাকায় আপনার অনুপাতিক হারে 100 টাকা। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি অটোমেটিক্যালি এটা যদি 1 লক্ষ টাকা হয় সেই হিসেবে 10% যত হয় তত। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাতিক হারে আপনার ডিউটিটা আদায় করা হবে। তারপর বলতেছে কি সেকশন 13 বলা হচ্ছে জেন্ডার অ্যান্ড নাম্বার। জেন্ডার অ্যান্ড নাম্বার বলতে এখানে লিঙ্গ এবং সংখ্যা। তাহলে লিঙ্গ এখানে যদি কোনো একটা আইনের মধ্যে হি যদি বলে দেওয়া থাকে তাহলে সেখানে ইনক্লুড করতে হবে শিও মিন করতেছে। তার যদি বলে দেওয়া থাকে নাম্বারের মধ্যে প্লুরাল তাহলে সেক্ষেত্রে আপনাকে সিঙ্গুলারও ধরে নিতে হবে, আর যদি সিঙ্গুলার বলে থাকে তাহলে প্লুরাল ধরে নিতে হবে, আর যদি সি বলা থাকে তাহলে হিকেও ইনক্লুড করছে বলে ধরে নিতে হবে। আপনার সেকশন 13 মূল বক্তব্য হচ্ছে সেটা। আবার সেকশন 14 বলা হচ্ছে কি, আমরা এখন চলে আসছি পাওয়ার্স অ্যান্ড ফাংশনারিজ। সেকশন 14 বলা হচ্ছে কি পাওয়ার কনফার্ট টু বি এক্সারসাইজ ফ্রম টাইম টু টাইম। তার মানে হচ্ছে কোনো একটা অথরিটি, কোনো একটা লিগাল অথরিটিকে যদি কোনো পাওয়ার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সে যতদিন না পর্যন্ত ওই পাওয়ারটা তার কাছ থেকে কনসিল করা হয়, তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয় অথবা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, ততদিন না পর্যন্ত সে সেটা টাইম টু টাইম কী করতে পারবে, এক্সারসাইজ করতে পারবে। পাওয়ার দেওয়া হয় কোথা থেকে, পার্লামেন্ট বা রেগুলেশন পাস করে। ঠিক আছে, তারপর হচ্ছে সেকশন 16। আমরা সেকশন 15টা একটু দেখবো। সেকশন 15 বলা হচ্ছে কি পাওয়ার টু অ্যাপয়েন্ট টু ইনক্লুড পাওয়ার টু অ্যাপয়েন্ট এক্স অফিসিও। তার মানে হচ্ছে পাওয়ার টু এক্স অফিসিও কি ভার্চু অফ অফিস কোনো একজন নিয়োগ পদাধিকার বলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কি করবে, ওই যে তার যে পাওয়ারটা ছিল সেটা এক্সারসাইজ করবে। তার মানে হচ্ছে পদাধিকার বলে আমরা দেখতে পাই যে যদি কোনো একজন ব্যক্তি সাপোজ ট্রান্সফার অথবা অস্থায়ী নিয়োগ এখনও দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে আরেকজন যখন নিয়োগ দেয় তাহলে পদাধিকার বলে সে কি ওই পদটা হোল্ড করতেছে ওইটা ধরে নেওয়া হয়। ভিন্নরূপ কোনো স্পষ্ট যদি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির পদাধিকার বলে ওইটাই ধরে নেওয়া হবে। তার মানে হচ্ছে এক্স অফিসিও অর্থটাই হলো ভার্চু অফ অফিস। ঠিক আছে, তারপরে হচ্ছে সেকশন 16। সেকশন 16 হচ্ছে পাওয়ার টু অ্যাপয়েন্ট টু ইনক্লুড পাওয়ার টু সাসপেন্ড অর ডিসমিস। তারপরে এখানে বলা হচ্ছে যে অথরিটি এম্পাওয়ার করবে, যে অথরিটি অ্যাপয়েন্ট করবে তাহলে সেক্ষেত্রে ওই অথরিটি ওই আইনে যদি ভিন্ন কোনো দেওয়া না থাকে, তার মানে মনে করেন সাপোজ কোনো একটা আইনের আন্ডারে কাউকে অ্যাপয়েন্ট করা হলো কিন্তু অন্য আইনে কোথাও কি নেই, তাকে কীভাবে সাসপেন্ড করা হবে, তাকে কীভাবে ডিসমিস করা হবে ওই ধরনের কোনো কিছু নাই, তাহলে যে অথরিটি তাকে অ্যাপয়েন্ট করছে তাহলে সেই অথরিটির পাওয়ার হচ্ছে কি তাকে সাসপেন্ড অথবা ডিসমিস কীভাবে করবে ওটাই তারা করবে, অ্যাপয়েন্টেড অথরিটি সেটা করবে। ঠিক আছে, সেকশন আমরা 17 চলে যাবো। সেকশন 17 হচ্ছে কি সেকশন 17 হচ্ছে সাবস্টিটিউশন অফ ফাংশনারিজ। তার মানে হচ্ছে অফিসিয়াল টাইটেল অফ অফিসার। কোনো ব্যক্তি যদি স্থলাভিষিক্ত হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার সম্পূর্ণ নামটা নেওয়ার দরকার নেই, শুধু দাপ্তরিক পদবিটা উল্লেখ করলে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সাকসেসর হচ্ছে পারপেচুয়াল সাকসেশন। ঠিক আছে, যদি কোনো সাপোজ এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি সেটা হচ্ছে শেয়ার হোল্ডার। তাহলে শেয়ার হোল্ডার যদি মনে করেন একজন ওখানে যদি প্রধান থাকে, তারপরে ম্যানেজিং ডিরেক্টর যদি কোনো কারণে যদি কোনো ইনসলভেন্ট হয়ে যায় অথবা ডিসলভ হয়ে যায়, সে কোনো কারণে ওটা আর এগ্রি না, তাহলে সেক্ষেত্রে এর পরবর্তী সাকসেসর কারা হবে সেটা ওই বিধান অনুযায়ী তাকে সেটা কী করবে অ্যাপয়েন্ট হবে, এবং তার যে পাওয়ারটা ছিল এমডি যে পাওয়ারটা ছিল ওই পাওয়ারটাই সেম পাওয়ারটাই যদি ওখানে এক্সারসাইজ করবে বলে উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ওই অনুযায়ী সেটা কী হবে সাকসেসররা সেম পাওয়ারটাই হোল্ড করবে। এটা আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝালাম যে শেয়ার হোল্ডার, এটা অন্য কোনো কিছুও হতে পারে। তারপর হচ্ছে সেকশন 19 বলা হচ্ছে কি অফিসিয়াল চিফ অ্যান্ড সাবঅর্ডিনেটস। আমরা জানি যে অফিসিয়াল চিফের যে পাওয়ারটা থাকবে সে যে পাওয়ারগুলো ডেলিগেট করবে সাবঅর্ডিনেটদেরকে, সাবঅর্ডিনেটরা সেটা কী করবে এক্সারসাইজ করবে। উইল পারফর্ম অ্যাজ চিফ, সাবঅর্ডিনেটরা মনে করেন কোনো পাওয়ার অফিসিয়াল চিফে যদি কোনো পাওয়ার দিয়ে থাকে তাহলে সাবঅর্ডিনেটরা ওই পাওয়ারটা এমনভাবে হোল্ড করবে যেন অফিসিয়াল চিফ ওই কাজটা নিজে করতেছে এরকম করে। তাহলে এই সেকশনের মূল কথাটা হচ্ছে সেটা। আর এটা এখানে আমি 2 লাইন হেডিং লিখেছি, সেটা আপনারা খেয়াল করতে পারেন। সেটা হচ্ছে এনি ল রিলেটিং টু চিফের ক্ষেত্রে যে কোনো ল অ্যাজ সিনিয়র হিসেবে অফ এনি অফিস শ্যাল অলসো অ্যাপ্লাই, যে কোনো অফিস এটা কী করবে অ্যাপ্লাই করবে টু ইটস সাবঅর্ডিনেট হিসেবে নিম্নজন হিসেবে হু আর অ্যাক্টিং অন বিহাফ, যারা তার আন্ডারে কাজ করে, যারা তার নিচে কাজ করে, কার নিচে সিনিয়রের নিচে যারা কাজ করে সিনিয়রের যে পাওয়ারটা আছে সেটাই তারা কী করবে হোল্ড করবে। এখন আমরা চলে আসছি প্রভিশনস অ্যাজ টু অর্ডার্স রুলস এক্সেট্রা মেড আন্ডার অ্যানাক্টমেন্টস। ঠিক আছে, তাহলে সেকশন 20তে আমরা খেয়াল করি কনস্ট্রাকশন অফ অর্ডার্স এক্সেট্রা ইস্যুড আন্ডার অ্যানাক্টমেন্ট। ঠিক আছে, সাপোজ মনে করেন কোনো একটা আইন, কোনো একটা মূল আইন
মূল আইন বলতে আমরা যদি ধরি কোম্পানিজ অ্যাক্ট, ঠিক আছে, কোম্পানিজ অ্যাক্ট 2013 2013-তে যে কোম্পানিজ একটা হলো, তাহলে ওই কোম্পানিজ, এটা হচ্ছে ইন্ডিয়ার কথা বলতেছি আমি, আমাদের এখানে নয়। তাহলে ওই যে কোম্পানিজ একটা হলো, সেই কোম্পানিজ অ্যাক্টের মধ্যে যদি কোনো ডেফিনেশন দেওয়া থাকে এবং সে আইনের আন্ডারে যদি আরও অন্যান্য নোটিফিকেশন, অর্ডার, সেমি, রোল, ফর্ম অর বাই ল যদি হয়ে থাকে, তাহলে ওই সবগুলোতে বাই লতে যে অর্থ, যে ওয়ার্ডের অর্থ বা ডেফিনেশন বোঝানো হবে, সবগুলো কিন্তু মূল আইনের যে ডেফিনেশন আছে সেগুলোকে কী করবে, সেগুলোকে ফলো করবে। তার মানে হচ্ছে মূল আইনের যে ডেফিনেশনটা হবে সেই আইনের ডেফিনেশনটাই অন্যান্য বাইল, সেমি, ফর্ম, রোল ওখানে প্রযোজ্য। মূল কথাটা হচ্ছে সেটা, সেকশন 20 মূল কথা হচ্ছে সেটা। তারপর সেকশন 21 বলা হচ্ছে কি পাওয়ার টু মেক, টু ইনক্লুড, পাওয়ার টু অ্যাড, অ্যামান্ড, ভেরি অর রিসেন্ট অর্ডার্স, রুলস অর বাইলস। যার ইস্যু করার ক্ষমতা আছে তার অ্যামান্ড করারও ক্ষমতা আছে, এখানে জিনিসটা বলতেছি সেরকম, ঠিক আছে। সেকশন 21-এর মূল কথাটা হচ্ছে সেটা। তারপর হচ্ছে আমরা চলে যাব সরাসরি সেকশন 22-তে। 22-তে বলা হচ্ছে কি, 22 হচ্ছে মেকিং অফ রুলস অর বাই লস অ্যান্ড ইস্যুইং অফ অর্ডার্স বিটুইন পাসিং অ্যান্ড কমেন্টমেন্ট অফ এনাক্টমেন্ট। আইনে লেখা আছে কিন্তু ওই বোর্ডে এখনও মেক করা হয়নি, ওই ক্ষেত্রে প্রোভাইজো বা লতে সেক্ষেত্রে স্টপ থাকবে। তার মানে আমি আপনাদেরকে এখানে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে কি, সাপোজ মনে করেন কোনো একটা আইনের মধ্যে, যেমন আমরা যদি মনে করি শিশু আইন 2013, শিশু আইন 2013-র মধ্যে বলা হচ্ছে শিশুদেরকে পরিচর্যা করার জন্য আলাদা একটা অথরিটি তৈরি করতে হবে এই আইনের আন্ডারে, শিশু আইনের আন্ডারে। সাপোজ মনে করেন ওইরকম বলে দেওয়া আছে। এখন ওই আইনটা 2013 সাল থেকে এনফোর্স কমেন্সমেন্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আফটার 5 বছর পরও এই যে একটা অথরিটি তৈরি করবে যেটা শিশুদেরকে পরিচর্যা করবে, এইরকম যে অথরিটি তৈরি করার কথা কোথায় বলা আছে, যেটা লতে বলে দেওয়া আছে, যেটা লতে সেকশনে প্রভিশনে উল্লেখ করা আছে, কিন্তু ওই অথরিটিটা এখনও ক্রিয়েট হয়নি। তাহলে সেক্ষেত্রে ওই অথরিটিটা, তার মানে হচ্ছে ওই আইনের আন্ডারে যে অথরিটিটা ক্রিয়েট হওয়ার কথা ছিল, ওই অথরিটিটা যতদিন না পর্যন্ত ক্রিয়েট হয়েছে ততদিন না পর্যন্ত ওই অথরিটির জন্য লয়ের আন্ডারে যে প্রভিশন, যে সেকশনগুলো ছিল, কোন কোন কার্য, কোন কোন পাওয়ারগুলো এক্সারসাইজ করবে, এই ধরনের যে পাওয়ার সেকশনগুলো ছিল সবগুলো স্টপ থাকবে যতদিন না পর্যন্ত ওই অথরিটিটা ক্রিয়েট হয়। অথরিটিটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে ওই আইনের ওই প্রভিশনগুলো, ওই সেকশনগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা এখন চলে যাব সরাসরি সেকশন 23-তে। তাহলে 23-তে বলা হচ্ছে কি, provisions applicable to making by rules or bylaws after previous publication। তার মানে হচ্ছে আগের আইনকে পরিবর্তন করতে হলে আপনাকে যা যা করতে হবে। তাহলে এখানে আমরা যে ছোটো ছোটো আন্ডারলাইন করছি কিওয়ার্ডগুলো আমরা খেয়াল করবো। পাবলিশ এ ড্রাফট, আপনাকে সর্বপ্রথম একটা ড্রাফট পাবলিশ করতে হবে। ম্যানার গভর্নমেন্ট প্রিসক্রাইব, সেটা আপনার গভর্নমেন্টাল প্রিসক্রাইব অনুযায়ী হতে হবে। এবং স্পেসিফাইং এ ডেট, আপনাকে একটা ডেট ফিক্স করে দিতে হবে যে কতদিনের মধ্যে আপনি কোনো সাজেশন কিংবা আপনার অবজেকশন কী করবেন, গ্রহণ করবেন। তারপর হচ্ছে অবজেকশন অর সাজেশন, তার মানে হচ্ছে অবজেকশন এবং সাজেশন গ্রহণ করার জন্য আপনাকে সেটা কী করে দিতে হবে, সেটা আলোচনা মহলের কাছে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার অফিসিয়াল গ্যাজেট, তার মানে আপনি যখন এই আইনটা যখন সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে, তারপরে সেক্ষেত্রে আপনি অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে আপনাকে সেটা কী করতে হবে, বলে দিতে হবে। তাহলে এইটাই। সেকশন 24 continuation of orders etc issued under enactments repealed and reacted। তার মানে হচ্ছে যদি কোনো প্রভিশন, ঠিক আছে, আগে কি হয়ে গেল, যদি কোনো আইন কোনো স্টপ হয়ে গেল, রিপিল হয়ে গেল, সেই আইনের কিছু প্রভিশন যদি থেকে থাকে, মানে রানিং ছিল, ওগুলো যদি অসম্পূর্ণ না হয়, অসামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেটা ওই প্রভিশনগুলো বলবৎ থাকবে। আর যদি বাতিল করা হয় তাহলে সেক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মিসেলেনিয়াসে চলে আসছি আমরা, সেটা হচ্ছে জরিমানা। প্রথমে আমরা দেখব সেকশন 25 রিকভারি অফ ফাইন। ফাইনগুলো কীভাবে রিকভার করা হবে। একটা হচ্ছে দণ্ডবিধি 1860-45 নং আইনের 63 থেকে 70 ধারার মধ্যে যে রিকভারি ফাইনের কথা বলা হচ্ছে সেইভাবে রিকভার করা হবে। আর হচ্ছে ফৌজদারি কার্যবিধির বিধানসমূহ এবং প্রবিধি অনুসরণ করা হবে।
তারপর হচ্ছে সেকশন 26, সেকশন 26-এ বলা হচ্ছে কি প্রভিশন অ্যাজ টু অফেন্সেস পানিশেবল আন্ডার 2 অর মোর এনাক্টমেন্ট, যদি দুইটি আইনের মধ্যে একই রকম একটা অফেন্সের জন্য দুই জায়গায় যদি পানিশমেন্ট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে একটি অফেন্সের জন্য তাকে দুইবার পানিশমেন্ট দেওয়া যাবে না, একটা অফেন্সের জন্য তাকে সেম অফেন্সের জন্য একবারই তাকে কী দেওয়া যাবে, শাস্তি দেওয়া যাবে। তারপর হচ্ছে 27 হচ্ছে মিনিং অফ সার্ভিস বাই পোস্ট। তাহলে ডাকযোগে যদি কী হয়, জারি হয়, ডাকযোগে যদি জারি হয় তাহলে সেক্ষেত্রে কীরকম হবে সেটা, ডাকযোগে যদি করতে হয় তাহলে আপনাকে তিনটি জিনিস মাস্ট বি মেনটেন করতে হবে। সেটা হচ্ছে প্রপারলি অ্যাড্রেসিং করতে হবে, প্রিপেইড করতে হবে, প্রিপেইং করতে হবে, তারপরে হচ্ছে পোস্টিং বাই রেজিস্টার পুট। এই তিনটি যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওই ডাকযোগে চিঠিপত্র অথবা কোনো কিছু যদি পাঠিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা সে না ফাইলেও সে পেয়েছে বলে ধরে নেওয়া হবে। তারপর হচ্ছে সেকশন 28, সেকশন 20 হচ্ছে সিটেশন অফ এনাক্টমেন্ট, আইনের উদ্ধৃতি। আইনের কোনো একটা আইনের যদি আমরা সালসহ ওই আইনের ট্রান্সলেট করে নাম অথবা সালসহ যদি আমরা উদ্ধৃতি করি তাহলে সেক্ষেত্রে সংক্ষিপ্ত শিরোনাম বা বাংলা অনুবাদ করে নম্বর এবং মহাসন উল্লেখপূর্বক আমরা উদ্ধৃত করতে পারবো, সেই কথাটা এখানে বলা আছে। তারপর হচ্ছে সেকশন 29 হচ্ছে এক্সেপশন সেভিংস ফর প্রিভিয়াস এনাক্টমেন্ট রুলস আর বাই লস। তার মানে হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্টের আগের আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আগের আইনে না বলা থাকলে অ্যামেন্ডমেন্ট হলেও না, ঠিক আছে। তার মানে হচ্ছে জেনারেল অ্যাক্টের পাস হওয়ার পর এটা আইনটা স্টাবলিশ হওয়ার পর থেকে আপনার যে আইনগুলো হয়েছে সবগুলোতে এই আইনটা প্রযোজ্য হবে এবং এর আগের আইনগুলোতে প্রযোজ্য হবে না। তার মানে এখানে রেট্রোস্পেক্টিভ এবং পার্সপেক্টিভ যে কথাগুলো আছে এই কথাগুলোই বলা হচ্ছে। তার মানে হচ্ছে পরের আইনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, আগের আইনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেকশন 13 অ্যাপ্লিকেবল, এগুলো দরকার নেই আমাদের, এগুলো তেমন ইম্পর্টেন্ট নেই। আমরা গুরুত্বপূর্ণ সব সেকশন আলোচনা করে ফেলেছি, আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন, খুব দ্রুত বলার চেষ্টা করছি, আসলে সময় অনেক নষ্ট হয়ে গেছে। আর আপনারা যদিও এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের সাজেশন গ্রহণ করা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন।